আমি এখনো লেখক না, আমি লিখছি প্রতিনিয়তই। আমার লেখা পাঠক পছন্দ করছে কিনা সেটা পাঠক বিচার করবে। গল্প লেখার পরে স্যাটিসফ্যাকশন কাজ করে না, কাজ করে গল্পটা পাঠক যখন পড়বে এই গল্পের ভুলগুলো আমার চোখে পড়বে, যে ভুলগুলো আসলে পাঠকের চোখের পড়ার কথা। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন দ্য নেক্সট জেন শো এবং আজকে আমাদের স্টুডিওতে একজন অসাধারণ তরুণ মেধাবী লেখক আছেন, যিনি প্রতিনিয়ত বাংলাদেশ প্রতিদিন এবং প্রথম আলোয় বন্ধুসভার পত্রিকা এবং নানা যে দৈনিক কাগজ আছে আমাদের, সেখানে তিনি নিয়মিত লিখেন এবং সাথে তিনি ওনার আরেকটা পরিচয় আছে, সেটাই হচ্ছে উনি মূকাভিনেতা। তিনি শুধু লেখা দিয়ে গল্প আঁকেন না, তিনি কিন্তু নীরবেও অনুভূতি প্রকাশ করেন। আর আমি আছি ডালিয়া আপনাদের সাথে, আশা করি পুরোটা সময় দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর কথা না বাড়িয়ে চলুন পরিচয় করিয়ে দিচ্ছি তানভীর হাসান রামিম। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি এবং খুবই ভালো লাগছে আপনাদের শোতে এসে। কেমন আছেন? আমি খুব ভালো আছি, কারণ অনেক দিন পরে আমার প্রিয় যে সাবজেক্ট বই পড়া এবং আপনি একজন লেখক, আমার প্রিয় একটা টপিক নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে লেখালেখি। তো আপনার লেখালেখি কেমন চলছে? সেটা ভালো চলছে। অফিসের ফাঁকে ফাঁকে লেখা, সময় করে অনেক সময় হয়ে ওঠে না, আবার সেইখান থেকে ব্যস্ততার মধ্যেই সময় বের করতে হয়, বের করে লিখছি নিয়মিত। এই তো। কখন থেকে লেখালেখি শুরু করলেন? লেখালেখি শুরুটা আসলে সেইভাবে বলা কঠিন। আমি আসলে কবে থেকে লেখি বা কিভাবে শুরুটা হলো সেটা আমি নিজেও জানি না। আমি পড়তে পছন্দ করি, মানুষের গল্প শুনতে পছন্দ করি, গল্প পড়তে বিশেষ করে পছন্দ করি। যখন থেকে গল্প পড়ি তখন থেকে কিছু না কিছু লেখার চেষ্টা করি। যখন হাতের কাছে কিছু একটা পাই লিখি, অনেক সময় নোটে লিখি, ফোনের নোটে। তো এইভাবে আস্তে আস্তে আমি এখনো লেখক না, আমি লিখছি প্রতিনিয়তই। জি, আপনি এতই লিখে ফেলেছেন। আমরা শুনেছি আপনার লেখা নিয়ে একটি নাটকও তৈরি হচ্ছে বা হয়ে গেছে, রেইনকোট নাটকটির নাম। নীল রেইনকোট। জি, নীল রেইনকোট। আমরা একটু শুনি সেই নীল রেইনকোট নাটকের গল্প নিয়ে। নীল রেইনকোটের গল্পটা খুবই সাধারণ। নীল রেইনকোট আমি যখন লিখি সেটা বৃষ্টির দিন এবং সম্পূর্ণ গল্পটা এই বৃষ্টি কেন্দ্রিক। তারপর নাটকটা লেখার পরে সেটা প্রথম আলো বন্ধুসভার পাতায় আসে। আসার পরে সেটা কোনোভাবে আমার এক বন্ধুর মাধ্যমে, নাম নাজমুলের মাধ্যমে, এটা পরিচালক যে রুবেল আনুশ, যার মাধ্যমে গল্পটা নাটকে এসেছে, তার কাছ পর্যন্ত পৌঁছে এবং পরে উনি আগ্রহ প্রকাশ করে এবং আমাকে ডাকে। নাটকটাকে নিয়ে উনি কাজ করতে চায়, মানে গল্পটাকে নিয়ে কাজ করতে চায় এবং আমি যাই। তারপরে কথা হয়, তারপরে আমরা কিছুদিন পরে নাটকটা বের করি আর কি, এবং ভালোবাসা দিবসে এসেছে চলতি বছরের। আপনাকে অনেক অভিনন্দন। জানেন, যারা লেখালেখি করে তাদের একটা প্রথম স্বপ্ন হচ্ছে পত্রিকায় নিজের লেখার জি প্রকাশ হওয়া, এবং আপনি আপনার স্বপ্ন পূরণ করেছেন নিশ্চয়ই। আমি আসলে স্বপ্নের কাছেও যেতে পারিনি। আমি লিখছি, আমার লেখা পাঠক পছন্দ করছে কিনা সেটা পাঠক বিচার করবে, এবং যদি পাঠক পছন্দ করে, যদি লেখাটা আসে, পাঠক পড়ে, তাহলে আমি মনে করি যে ঠিক আছে। আমি ঠিক আছে পর্যন্ত সীমাবদ্ধ থাকি, লেখা আসলে লিখতে পারি কিনা এটা পাঠক বলবে। জি, আর প্রথম আলোর মতন এরকম প্রথম মানে বাংলাদেশের প্রথম সারির যে পত্রিকা কাগজগুলোর মধ্যে একটি, সেখানে আপনি নিয়মিত লিখছেন, এটা সত্যি একটি গর্বের বিষয়। আপনার মানে স্যাটিসফ্যাকশন কতটুকু এখানে? প্রথম আলোয় যখন একটা লেখা আসে বা কোনো একটা পত্রিকায় যখন একটা লেখা আসে, তাহলে এটা প্রত্যেকটা লেখকের ক্ষেত্রেই ভালো লাগে কাজ করে। আর প্রথম আলো তো প্রথম সারি পত্রিকা, আপনি যেটা বললেন আমরা সবাই জানি। তো যখন একটা লেখা আসে তখন অবশ্যই ভালো লাগে। প্রথম আলোয় আপনার লেখা প্রকাশ হয়েছিল নাকি অন্য কোনো পত্রিকায়? না, আমার প্রথম এসেছে প্রথম আলোতেই, এবং সেটা বন্ধুসভার পাতায়। অনলাইনে এসেছে বহুবার। পাতায় এসেছে যখন আমি 2023-এ যখন আমি অ্যাডমিশনে ছিলাম। আমি যখন অ্যাডমিশনে ছিলাম পুরো সময়টা পড়াশোনার পাশাপাশি লিখেছি। তখনকার রুটিনটা খুব বেশি কঠিন ছিল। তখন আমার একটা লেখা ওইটা হচ্ছে ঠিক কবিতাও না, আবার গল্পও না, অনুগল্প বলা যেতে পারে। অনুগল্প কি? এটা
আমি এই গল্পটা 4 বা 5 লাইনের মধ্যে আমি শেষ করেছি এবং এই গল্পটা আসে প্রথম আলো পাতায় প্রিন্টে। এর আগে বহুবার এসেছে। আচ্ছা, প্রথম যে গল্পটা ছাপানো হয়েছে সেই গল্পটার কথা মনে আছে আপনার? প্রথম অনলাইনে এসেছে। আমি রাত্রে অনেক ভাবছি যে আমার প্রথম গল্পটা কোনটা আসছে এবং সেটা আমি খুঁজে পাইনি অনেক আগে। এখনো খুঁজে পাননি? এখনো খুঁজে পাইনি বলতে ওইটা আমার তো প্রতিনিয়তই আসে অনেকগুলো লেখা, এখন কোনটা প্রথমে আসছে সেটা বের করা খুবই আসলে মুশকিল। দিনে কয় ঘন্টা লিখেন? এটা আসলে এইভাবে বলা যায় না। দিনে অনেক কোনোদিন লিখিও না, আবার কোনোদিন লিখি। অনেক সময় আমি রাস্তা দিয়ে যাচ্ছি, জ্যামে আছি, জ্যামের মধ্যেই লিখি। গল্প আসলে সেটা সময় করে আসলে লেখা হয় না। কিছুদিন আগে আমার একটি গল্প এসেছে প্রথম আলোর প্রিন্টে বন্ধুসভার পাতায়, সেটা হচ্ছে জলরঙা অভিমান। এবং এই জলরঙা অভিমান গল্পটার পেছনের গল্পটা একটু অন্যরকম। রমজান মাস, তখন আমি অফিস থেকে বাসায় যাব ইফতারের আগে। তো ওই সময়টাতে আমরা জানি খুব বেশি জ্যাম থাকে, সকল অফিস তখন ছুটি হয়। তো খুব সম্ভবত মিরপুর বা কালশির দিকে ভীষণ জ্যাম এবং জ্যামে বসে বোরিং লাগছিল। তখন আমি ফোনের নোটপ্যাড ওপেন করলাম এবং তখন আমি গল্পটা লিখতে শুরু করলাম, জলরঙা অভিমান। এবং আমি বাসায় পৌঁছতে পৌঁছতে গল্পটা শেষ করি। আর আমার একটা অভ্যাস, আমি যখন একটা গল্প লিখি এই গল্পটা আমি অনেক দিন আমার কাছে রেখে দিই, আমার সংগ্রহে রেখে দিই। গল্পটাকে আমি অন্ততপক্ষে 7 দিন আমি গল্পটা দেখি না। কেন দেখি না? প্রথমে যখন আমি গল্পটা লিখি তখন অবশ্যই আমার কাছে গল্পটা ভালো মনে হবে এবং এই গল্পটা আমার কাছে সেরা মনে হবে। যখন আমি 7 দিন বা 1 মাস পরে যখন আমি গল্পটা হাতে নিব, তখন এখান থেকে এই গল্পের ভুলগুলো আমার চোখে পড়বে, যে ভুলগুলো আসলে পাঠকের চোখের পড়ার কথা। তো এই ভুলগুলো যখন আমার চোখে পড়ে তখন আমি আবার সংশোধন করার সুযোগ পাই। তো 1 সপ্তাহ বা 7 দিন পরে আমি গল্পটা প্রথম আলোতে পাঠাই এবং পাঠানোর পরে সাথে সাথেই প্রথম আলোর যেই পাতার যেই সম্পাদক, যেই এটাকে সম্পাদনা করে তাওসিন ভাই, উনি আমাকে ফোন করে বলে যে তোমার এ পর্যন্ত লেখা সবগুলো লেখার মধ্যে এটা মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট, গল্পটা আমার সংগ্রহে আছে, এটা নিয়ে আমি কাজ করব, মানে আমি দেখি কি করা যায়। গল্পটা ভালো লেগেছে আমার। যখন কোনো গল্প শেষ করেন লিখে তখন কেমন স্যাটিসফ্যাকশন কাজ করে? গল্প লেখার পরে স্যাটিসফ্যাকশন কাজ করে না, কাজ করে গল্পটা পাঠক যখন পড়বে পাঠকের প্রতিক্রিয়ার উপরে আসলে আমার স্যাটিসফ্যাকশন কাজ করে। আপনি যখন আমার গল্পটা পড়বেন তখন আপনি আসলে গল্পটা পড়ে শেষ করতে পারবেন না। সেটা কীরকম? আমি কোনো গল্পই পুরোপুরিভাবে শেষ করি না, আমি পাঠকের কাছে ছেড়ে দিই। পাঠক এটাকে বিশ্লেষণ করবে, অর্পিতার সাথে শুভ্রর দেখা হয়েছিল কি না, বা নীরার সাথে ফয়সালের বিয়ে হয়েছিল কিনা, বা তাদের পরবর্তীতে নীরা কোথায় গেল, ফয়সাল কোথায় গেল, কিংবা অর্পিতা কোথায় গেল, শুভ্র কোথায় গেল, তাদের পুনরায় দেখা হয়েছিল কিনা, এটা আপনার মধ্যে প্রশ্ন থাকবে। এবং আপনি তখন যখন আমাকে জিজ্ঞেস করবেন রামিম, আপনার এই গল্পে, নীল রেইনকোট গল্পে অর্পিতার সাথে শুভ্রর কি আসলে দেখা হয়েছিল, বা এই দেখাটা কি অর্পিতার সাথে শুভ্রর হয়েছিল নাকি শুভ্রর জায়গায় অন্য কেউ ছিল, আপনি যখন আমাকে এই প্রশ্নটা করবেন তখন আমার কাছে স্যাটিসফ্যাকশন লাগবে। এবং তখন আমি বুঝতে পারবো যে ওকে, আমি যেটা বোঝাতে চেয়েছি পাঠককে সেটা বুঝতে পেরেছে, এবং তখনই আসলে আমার কাছে সেই স্যাটিসফ্যাকশনটা কাজ করে। আপনি কেমন জনরার গল্প লিখতে পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার লেখালেখি শুরুটা হয়েছিল কবিতা দিয়ে। তো কবিতা দিয়ে লেখালেখি শুরু, এবং এক পর্যায়ে দেখি যে আমি আসলে মানুষের গল্পগুলোকে আমি শুনতে বেশি পছন্দ করি, মানুষের গল্প শুনতে পছন্দ করি, শহরের মফস্বলের গল্প, নগরের গল্প, গ্রামীণ গল্পগুলো, মানুষ থেকে যে গল্পগুলো আসে সেগুলো আমার শুনতে ভালো লাগে, আমি পছন্দ করি। তখন আসলে আমি বুঝতে পারি যে আমি আসলে কবিতার জন্য না, আমি মনে হয় আমি গল্পটা লিখতে আমি পারবো এবং আমি গল্প লিখব। এবং এখন আমি গল্পই লিখছি, কবিতা এখন লিখি না, মাঝে মধ্যে লিখি, কিন্তু এই গল্প জনরাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি সম্প্রতি একটি উপন্যাস শুরু করেছি, এই উপন্যাসটি এখন পর্যন্ত 14,000 শব্দ আমি লিখেছি এবং খুব সম্ভবত আমি 20,000 লিখবো, 20,000 লিখে এটাকে স্টপ দিব। সেই স্বাধীনতা আপনার আছে। এবং এই যে নিউজ রুম এনভায়রনমেন্টে আপনি থাকেন, যেহেতু আপনি একটা নিউজ পেপারেও জব করছেন, তো সেক্ষেত্রে কতটুকু হেল্প করছে লেখালেখিতে?
নিউজরুমের কাজগুলো আসলে অনেক বেশি চাপের মধ্যেই আমাদের করতে হয়। সারা দেশের নিউজগুলো আসে আমাদের কাছে এবং এই নিউজগুলো সঠিক সময়ে দর্শকের কাছে পৌঁছানো, অবশ্যই সেখানে চাপ থাকে। আমি চাপ নিতে পছন্দ করি এবং চাপ থেকে শিখতে পছন্দ করি, অবশ্যই এটা আমার জন্য হেল্পফুল। এবং আমি এখানে আমার লেখালেখির ক্ষেত্রে কোনো ভেরিয়ার আসছে কিনা ওইটা মনে হয় না আমার লেখালেখিতে বাধা প্রদান করছে, বরং আমি আরও সেখান থেকে শিখছি এবং নিউজ রুম থেকে আমি অনেক গল্প পাচ্ছি। যেহেতু সারা দেশের গল্পগুলো আমার কাছে আসে, সেখান থেকে আমার কাছে অনেকগুলো আমার মধ্যে লেখার জন্য যে উপজীব্য চলে আসে। আপনার বই বের হয়েছে? না, আমার বই বের হয়নি, লেখা আছে, কিন্তু আমি এখনই বই বের করব না। বই বের করার জন্য আমি সময় নিচ্ছি এবং বিশাল একটা সময় নিব। নিজেকে আরও প্রস্তুত করার অনেক আছে, নিজেকে পুরোপুরিভাবে প্রস্তুত করি, তারপরে বইটা বের করবো। আসলে আপনি যখন লিখেন, আপনার লেখার আগে কি আপনি রেডি করেন মনে মনে যে আমি এই কটা ক্যারেক্টার নিয়ে কাজ করব, এই কটা ক্যারেক্টারকে আমি লাইফ দিব এবং ওটার ক্যারেক্টার আপনি বের করবেন, বিভিন্ন বৈশিষ্ট্য দিবেন, মানে কিভাবে আপনি সাজান? যখন আমি চিত্রনাট্য লিখি তখন অবশ্যই আমাকে সেটা ভাবতে হয় আমি কয়টা ক্যারেক্টার দিব, এখানে ফিমেল কয়টা ক্যারেক্টার থাকবে, মেল কয়টা ক্যারেক্টার থাকবে, বাচ্চা কোনো থাকবে কি না, ওটাকে আমাকে ভাবতে হয়। আবার যখন আমি গল্প লিখবো সেটা ভাবার প্রয়োজন হয় না, কারণ আমি বললাম গল্পগুলো আসলে আসে আমাদের চলার পথে আসে। আমি বাসে বসে আছি, জ্যামে আছি, সেখানে গল্প আসে। আমি হাঁটছি, আমি দেখলাম একটা শিশু রাস্তায় বসে আছে, বা মা একটা বাচ্চাকে খাওয়াচ্ছে রাস্তার পাশে বসে, সেখান থেকে গল্প আসে। যখন রাস্তার পাশে বা গল্পগুলো আসে আসলে সেই রুট থেকে বা আমাদের চলার পথে, সেখান থেকে আমাকে ভাবতে হয় না যে চরিত্র কি হবে। আমি লিখি, নোট করে ফেলি, পরে আমি এটাকে নিয়ে আবার নতুন করে মডিফাই করি। বাট আমি যখন একটা চিত্রনাট্য লিখি তখন আপনি যেটা বললেন যে চরিত্র কয়টা হবে, তাদের বয়স কত হবে, সেটা আমাকে অবশ্যই ভাবতে হয়। জি, কিংবা আমার মনে হয় আপনার সাথে কথা বলতে বলতে আপনি কারোর সাথে গল্প করতে করতেও আপনার মধ্যে গল্প ক্রিয়েট হয়ে যায়, এরকম কখনো হয়েছে কি? আমি আসলে গল্প শুনতে পছন্দ করি, এটা আমি শুরুতেই বলেছি। মানুষের গল্পগুলো শুনতে আমার খুবই বেশি ভালো লাগে এবং আমি আমার বন্ধুদেরকে এই জন্য খুব বেশি জ্বালাতন করি। সেটা হচ্ছে ওদের গল্পগুলো শুনতে আমি প্রায়ই নক করি যে বলো না তোমার সাথে কি হলো। তো আমি আসলে লেখক না, কিন্তু আমি একজন পাঠক, একজন শ্রোতা। আমি শুনতে পছন্দ করি, আমি পড়তে পছন্দ করি, মানুষকে পড়তে ভালো লাগে। আচ্ছা, এটা আপনার থেকে একটু জানতে ইচ্ছে করে যে এখন সবকিছু ডিজিটালাইজ হয়ে গেছে এবং পত্রিকা মানুষ, আমি জানি না এখনো মানে ঘরে ঘরে আগে পত্রিকা পৌঁছে যেত, যেমন সবকিছু ডিজিটালাইজ হওয়ার পরে আমার ঘরে পত্রিকা খুব কম আসে। এখন মোবাইল খুললেই নিউজ সব কিছু চলে আসে। সেক্ষেত্রে কি কোনো ক্ষেত্রে যারা পাঠক, যারা গল্পমুখী পাঠক, উপন্যাসমুখী পাঠক, বিশেষ করে পত্রিকায়, ওরা কি এই জিনিসটা কি ডিজিটালাইজ হওয়ার পরে ওরা কি বঞ্চিত হচ্ছে কিনা? না, কোনোভাবেই বঞ্চিত হচ্ছে না। ডিজিটাল হওয়ার পরে আরও বেশি সুযোগটা তৈরি হয়েছে। একজন পাঠক যখন এটাকে প্রিন্টে পড়বে, প্রিন্টে পড়ার পাঠকও আছে, আবার অনলাইনে পড়ার পাঠকও আছে। একটা গল্প শুধুমাত্র যে প্রিন্টে প্রকাশ হয়, গল্পটা অনলাইনে হয় না সেরকম না, অনলাইনেও আসে, প্রিন্টেও আসে। তো প্রিন্ট থেকে কিছু পাঠক আসে এবং অনলাইন থেকেও আসে। অনলাইন থেকে পাঠকটা বেশি আসে, যেহেতু এখন সবার হাতে ফোন আছে, অনলাইনে অনেকেই পড়ে। আবার অনলাইনে পড়ার পরে অনেকে আবার প্রিন্ট পত্রিকাটাও সংগ্রহ করে, এটা আরও বেশি ভালো লাগে। আপনার কোনটা বেশি ভালো লাগে, অনলাইন আর প্রিন্ট? আমার বেশি ভালো লাগে প্রিন্ট, কাগজ। মানে নিজের লেখাগুলো আসলে ছাপা কাগজে দেখতে কার না ভালো লাগে বলেন? নিজের লেখাগুলো যখন দেখবে একটা পত্রিকায় ছাপা কাগজে অথবা কোনো একটা কাগজে ছাপার অক্ষরে, তখন অবশ্যই ভালো লাগে। এটা আপনার ইন্সপিরেশন কে ছিল লেখালেখির ক্ষেত্রে? আমি খুব বেশি পড়ি হচ্ছে হুমায়ুন আহমেদকে। হুমায়ুন আহমেদের এ পর্যন্ত যতগুলো বই আছে আমার মনে হয় অলমোস্ট খুব কাছাকাছি, সবগুলো হয়নি বাট হয়ে গেছে। আর হুমায়ুন আহমেদের যে নাটক যেগুলো আছে এগুলো অলমোস্ট, ইউটিউবে এমন কোনো নাটক বাকি নাই যেটা আমি হুমায়ুন আহমেদের দেখি নাই। আমি একটু বলতে চাই, কোথাও কেউ নেই নাটকটা আপনি জানেন 8 ঘন্টা, প্রায় 9 ঘন্টার মতো। আমি এই নাটকটা দেখি যখন, তখন আমি এক বসাতে দেখে শেষ করি নাটকটা। পুরো 9 ঘন্টার নাটক আমি এক বসাতে দেখে শেষ করি। আমার মনে আছে ছোট সময়ের একটা গল্প, হুমায়ুন আহমেদের শঙ্কনীল কারাগার আমি নিয়ে বসছি। খুব সম্ভবত তখন বিকেল, আমি স্কুল থেকে আসছি, খাবো,
খাওয়ার আগে আমি বইটা হাতে নিলাম, পড়তে শুরু করলাম। রাত 8টা বেজে গেছে, আমার টেবিলেও মনে হয় ভাত নষ্ট নষ্ট হয়ে গেছে, আর আমি হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার পড়ছি। শঙ্খনীল কারাগার নিয়ে নাটকও হয়েছিল, জি, কোনটা বেশি ভালো লাগলো, নাটকটা নাকি হচ্ছে বই পড়াটা? বই পড়াটাই আসলে বেশি ভালো লাগে। নাটকে তো অনেক কিছু কাটছাট থাকে, যেমন কিছুদিন আগে না, সম্প্রতি হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে আসছে সিনেমা বনলতা এক্সপ্রেস। তো বনলতা এক্সপ্রেসে আমি যতটুকু জেনেছি, আমি এখন পর্যন্ত এটা দেখিনি, সেই সুযোগটা এখন হয়নি, তবে দেখবো খুব তাড়াতাড়ি। তো এই বনলতা এক্সপ্রেসে আমি যতটুকু শুনেছি যে হুমায়ুন আহমেদের যেই কিছুক্ষণ যে গল্পটা, উপন্যাসটা, সেখান থেকে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, আবার অনেক কিছু যোজন বিয়োজন করা হয়েছে। সেটা গল্পের প্রয়োজনে করতে হয়, দর্শকের চাহিদার প্রয়োজনে করতে হয়। তো অবশ্যই হুমায়ুন আহমেদের বইটাই আমাকে বেশি টানবে। এখন যে নাটকগুলো আসছে, অবশ্যই সেখানে কাটছাট থাকবে, বইটা পড়তে বেশি ভালো লাগে। জি, আবারও একই প্রশ্ন করতে ইচ্ছে করে যে ডিজিটালাইজ হওয়ার পরে মানে লেখকদের কি এই ক্রাইসিস ফিলটা করে নাকি যে পাঠক হারাবার, যে একটা সংখ্যা পাঠক হারাবার, কারণ সবার হাতে মোবাইল থাকে না, এবং সব জায়গায়ও এখনো পর্যন্ত ওভাবে হচ্ছে অ্যান্ড্রয়েড সেট পৌঁছে নেয়। তো সেক্ষেত্রে লেখকের চিন্তা কি? ডিজিটাল হওয়ার পরে লেখকের সংখ্যাটা আসলে বেড়ে গেছে। এখন সবাই লিখে, ফেসবুক একটা নিজস্ব প্ল্যাটফর্ম আছে, সবাই এখানে লিখে। তবে এটা ভালো যে কোনোভাবেই লেখক লিখছে, লেখকের লেখাটা পাঠকের কাছে যাচ্ছে, পাঠক পড়ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা। সেটা যেভাবেই পড়ুক, প্রিন্টে পড়ুক কিংবা অনলাইনে পড়ুক। মানে এই অনলাইন আসার পরে লেখালেখির জায়গাটা আমার কাছে মনে হয় যে প্রসার হয়েছে এখানে। ভাইয়া, আপনার লেখালেখি নিয়ে তো আমরা জানলাম, এবং আপনার আরেকটি গুণ আছে, সেটা হচ্ছে মূক অভিনয়, এবং সেই জার্নিটা নিয়ে একটু জানতে চাই। কারণ আমরা জেনেছি আপনি 2023 সালে ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন মূক অভিনয় করে। সেই মুখাভিনয়ের শুরুটা আমি প্রথমে মঞ্চ অভিনয় করতাম, তারপরে সেখান থেকেই, এবং 2019 সালে আমি যখন বন্ধুসভায় যুক্ত হই, কিশোরগঞ্জ বন্ধুসভায় একজন খুবই পরিচিত মুখ, রিফাত ইসলাম। রিফাত ভাই শুধুমাত্র বন্ধুসভার কারণে পরিচিত না, রিফাত ভাই একজন মুখাভিনেতা হিসাবে এবং আন্তর্জাতিক মুখাভিনেতা হিসাবে পরিচিত। রিফাত ভাইয়ের সাথে পরিচয় হয় এবং একটাই পারফর্ম করার সুযোগ হয় মুখাভিনয়ের কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে, এবং তখন থেকে আসলে মুখাভিনয়টা শুরু, সেটা 2020 সালে খুব সম্ভবত, বা 21 সালে। তারপরে 2023 সালে সুযোগ হয় আমার কলেজ থেকে পারফর্ম করার, এবং কলেজ থেকে পারফর্ম করে ফার্স্ট হয়ে, আমি কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেছি। তো কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে একটি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা, যেটা প্রথমে শুরু হয় কলেজ, তারপরে জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে। কলেজ থেকে আমি ফার্স্ট হয়ে আমি জেলা পর্যায়ে মুখাভিনয়ের জন্য সুযোগ পাই, সেখানে সেকেন্ড হই, এবং জেলা থেকে পরে আমি বিভাগীয় পর্যায়ে ঢাকা বিভাগে ফার্স্ট হই। সেটা অনেকগুলো প্রতিযোগিতা আছে, আর আমি যে প্রতিযোগিতায় ফার্স্ট হই এটা হচ্ছে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা, বাংলাদেশ স্কাউটসের। এই যে শব্দ ছাড়া অনুভূতি প্রকাশ করা খুব কঠিন একটি মাধ্যম, কিভাবে রপ্ত করলেন, কিভাবে সহজ করে নিলেন? আমার কাছে মনে হয় আমার জন্য সবচেয়ে কঠিন হচ্ছে কথা বলা, এবং সবচেয়ে সহজ হচ্ছে কিছু না বলে লিখে অথবা কোনো একটা মাধ্যমে সেই আমার অনুভূতিটাকে প্রকাশ করা। সেক্ষেত্রে মুখাভিনয়টা আমার জন্য কঠিন, আমার জন্য সহজ। লেখালেখিটা আমার জন্য কঠিন, আমার জন্য সহজ। কিন্তু আপনার সাথে কথা বলছি বসে, বা মুখোমুখি বসে কথা বলছি, এটা আমার জন্য অনেক কঠিন। এখন কঠিন লাগছে না, এখন কঠিন লাগছে না, ভালো লাগছে। আমার প্রশ্নগুলো কি কঠিন? না, ঠিক আছে। ওই প্রশ্নটাই করার আমার টার্গেট ছিল যে লেখালেখি নাকি মূক অভিনয়, কোনটা বেশি সহজ? আপনি তো বলেই দিলেন। কোনটা বেশি সহজ? আসলে লেখালেখি করে, আমি যেহেতু বাংলায় লিখি, আমি এখনো ছোট, আমার লেখা অন্য কোনো ভাষায় প্রকাশ হবে কিনা সেটা আমিও জানি না। সো আমার লেখা আপনি পড়বেন, বা একজন বাঙালি পড়বে, বা বিশ্বের অন্য যেই বাংলা ভাষাভাষী মানুষ আছে যদি তাদের কাছে যায় তারা পড়বে। কিন্তু মুখাভিনয়টা হচ্ছে এমন একটা শিল্প, আমরা জানি যে অনেকগুলো ভাষা আছে, 100-র উপরে ভাষা আছে। আপনার পক্ষে 100-র উপরে ভাষা রপ্ত করা সম্ভব না।
আমার পক্ষে 100-র উপরে ভাষা রপ্ত করা সম্ভব না, কিন্তু মুখাভিনয় এমন একটি ভাষা যেটা আমি এক ভাষার মাধ্যমে আমি পুরো দেশের মানুষকে সেই মেসেজটা দিতে পারবো। সেক্ষেত্রে মুখাভিনয়টা অনেকগুলো মানুষের কাছে পৌঁছানোর একটা মাধ্যম। শব্দ কেন ওরা ইউজ করে না যারা মুখ অভিনয় করে, কি কারণ? মুখাভিনয় যারা করে শব্দ কেন ইউজ করে না, এটা যদি খুঁজতে হয় তাহলে অনেক পিছনে যেতে হবে। এটা যেভাবে আসছে আসলে মানে কথা ছাড়া কিভাবে একটা গল্পকে তুলে আনা যায়, একটা সোসাইটির গল্পকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় কথা ছাড়া অঙ্গভঙ্গির মাধ্যমে, সেটা যারা মুখাভিনয়টা শুরু করে মার্সেল মার্সো থেকে শুরু করে চার্লি চ্যাপলিন, তো ওনারা আসলে কোন থিঙ্কিং থেকে সেই কথা বলাটাকে মানে পুরোপুরি বাদ দিয়ে শুধুমাত্র অঙ্গভঙ্গির মাধ্যমে তারা সেই মুখাভিনয়টাকে করতে চায় বা সেই শিল্পটাকে স্ট্যান্ড আপ করায়, সেটা আসলে ওনারাই বলতে পারবেন। আপনি মানুষকে কি ফিল করাতে চান মুখাভিনয়ে? হ্যাঁ, আমি যখন লিখি তখন আমি আমার লেখাটাকেই তুলে ধরতে চাই। আর আমি যখন একটা গল্প বলি, সেটা মুখাভিনয়ের মাধ্যমেই হোক বা মঞ্চ অভিনয়ে কোনো একটা চরিত্রের মাধ্যমেই হোক, তখন অবশ্যই আমি মানুষকে ফিল করাতে চাই না, আমি আসলে মানুষকে সেই মেসেজটা দিতে চাই যেটা আমি মুখাভিনয়ের মাধ্যমে যেই গল্পটা আমি নিয়ে আসি, সেই গল্পটা যেন মানুষ বুঝতে পারে, সেটাই হচ্ছে আমার মানে আমি সেই মেসেজটাই দর্শককে দিতে চাই। আপনার এত সুন্দর জার্নি যে মুখ অভিনয় থেকে লেখালেখি, এখন লেখালেখি নিয়ে আপনি আছেন, এত সুন্দর জার্নির মধ্যে আপনার লার্নিংটা কি এখন পর্যন্ত? এখন পর্যন্ত লার্নিং বলতে হচ্ছে লেখালেখির মাধ্যমে বলেন বা মুখাভিনয়ের মাধ্যমেই বলেন বা এই যে আমার শিল্প চর্চা এটার মাধ্যমেই বলেন, আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক মানুষের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। আমার বেড়ে ওঠা সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলায় খুবই প্রত্যন্ত একটি এলাকায়। তো এই এলাকার একজন সন্তান হয়ে আপনি আমাকে অতিথি হিসেবে ডাকবেন, আপনি আমাকে কেনই বা ডাকবেন? ঢাকা শহরে আরও অনেক আছে বা সুনামগঞ্জে আরও অনেক আছে বা অন্য জায়গার আরও অনেক এলিট শ্রেণীর মানুষ আছে, আপনি কেন আমাকে ডাকবেন? তো আপনি যখন আমাকে ডাকবেন অবশ্যই আমি সেই জায়গায় বা আপনার মতো বা অনেক লেখালেখির মাধ্যমে অনেক মানুষের সাথে আমার আসলে পরিচয় হয়েছে। প্রথম আলোয় কাজ করার পরে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, এটা শুধুমাত্রই আমার এই চর্চার মাধ্যমে, এবং এইখানেই আমার সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন। আপনাকে অনেক অনেক দোয়া এবং আরো অভিনন্দন। যারা নতুন লিখতে চায় তাদের জন্য কি বলবেন, কি গাইডেন্স আপনার থেকে? আমি তো নতুন, আবার নতুন যারা লিখতে চায় তাদেরকে আমি কি বলি, তবে অবশ্যই যারা লিখতে চায় বা যারা লিখবে তাদের অবশ্যই লেখার আগে কান থাকতে হবে, শুনতে হবে, চোখ থাকতে হবে, পড়তে হবে। মানে আপনি যখন পড়বেন, আপনি যখন শুনবেন, আপনি যখন দেখবেন, দেখার দৃষ্টি থাকতে হবে। তো অবশ্যই যারা লিখতে চায় তাদেরকে পড়তে হবে, শুনতে হবে, দেখতে হবে, বেশি বেশি বই পড়তে হবে। আজকে আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিচ্ছেন। আমি জানি একটু পরে আপনি আবার অফিসে দৌড় দিবেন, এবং আপনার যে লাইফ স্টোরিটা সত্যি আমরা যেটা অনুভব করলাম যে কখনোই থেমে থাকতে নেই, এবং যা চিন্তা আসে সেটা লিখে ফেলতে হয় এবং সেটা প্রকাশও করতে হয়। এবং আপনার লাইফের জার্নি জানতে পেরে আমরা খুবই খুবই আনন্দিত। আপনাকে অনেক অনেক শুভকামনা। আমরা জানি আপনি আরও ভবিষ্যতে আমাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিবেন, আমরা টিভি নাটকেও দেখতে পারবো আপনার কাজ। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং পাশাপাশি আপনার দর্শককে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আজকে আমাদের অতিথির ইন্সপায়ারিং স্টোরি? ওনার স্টোরি আমরা জেনে আমার নিজের তো অনেক ভালো লেগেছে, কারণ ভালো লাগার মতোই একটা জিনিস। আমিও লেখালেখি করি, বই পড়তে ভালো লাগে আমার। আশা করি আপনারাও বই পড়বেন এবং লিখে ফেলবেন, মনে যা আসে লিখে রাখবেন। এবং বাংলাদেশে অনেক পত্রিকা আছে, পাবলিশ করবেন লেখা, আর জানাবেন আমাদের অনুষ্ঠান কেমন লাগলো। কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর খুব ভালো থাকবেন। ধন্যবাদ।